হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করব, যার জীবনী পড়ব, যার কার্যক্রম পড়ব, যে বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিও করব সেটা আর কেউ নাই, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। অনেকেই নাম জানি, অনেকেই জানি না, তবুও জানার উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা করছি। তো সকলকে ধন্যবাদ জানাই। শুরু করছি। মুস্তফা কামাল 1881 খ্রিস্টাব্দে সেলেনিকার এক চাষি পরিবারে জন্মগ্রহণ করেন। যে পরিবারে তাদের জন্ম, তাদের পূর্বপুরুষরা ছিলেন ম্যাসিডনের অধিবাসী। তার বাবার নাম ছিল আলী রেজা, মা জুবাইদা। ছেলেবেলা থেকেই মুস্তফা ছিলেন সকলের চেয়ে আলাদা। যখন তার 7 বছর বয়স তখন বাবা মারা গেলেন। চাচা এসে তাকে নিজের কাছে নিয়ে গেলেন। চাচার ভেড়ার পাল চড়াতে হতো। জুবাইদা চাচাকে বলে তাকে স্কুলে ভর্তি করে দিলেন। সহপাঠীদের সঙ্গে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকতো। কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না। জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা। একদিন কোনো এক শিক্ষকের অন্যায় দেখে স্থির থাকতে পারলেন না। তার সাথে মারামারি করে স্কুল ছাড়লেন। বাড়ি ফিরে এসে স্থির করলেন স্কুলে আর ফিরে যাবেন না, তিনি সৈনিক হবেন। বাড়ির লোকের অজান্তে সৈনিক স্কুলে ভর্তির দরখাস্ত করলেন। তারপর ভর্তির পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেলেনিকার সৈনিক স্কুলে ভর্তি হলেন। এখানেই তার সুপ্ত প্রতিভার প্রথম স্ফুরণ ঘটল। কুচকাওয়াজ, ড্রিল, যুদ্ধবিদ্যায় তিনি ছিলেন সকলের সেরা। অন্য সব বিষয়ের মধ্যে অঙ্ক ছিল তার সবচেয়ে প্রিয়। অঙ্কে তার অসাধারণ জ্ঞান লক্ষ্য করে তার এক অধ্যাপক তাকে কামাল অর্থাৎ সম্পূর্ণ ত্রুটিহীন উপাধি দিয়েছিলেন। সেই থেকে সকলে তাকে কামাল বলেই ডাকত। তিনি কৃতিত্বের সাথে 17 বছর বয়সে সৈনিক স্কুল থেকে পাশ করলেন। এরপর ভর্তি হলেন মনাস্টির সামরিক উচ্চ বিদ্যালয়ে। এখানে এসে এক নতুন একদিন যে অটোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য, আজ তার কী করুণ পরিণতি। দেশের সুলতান অন্য দেশের কাছে অবজ্ঞার পাত্র। কামাল অন্তরে অনুভব করেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। একদিকে মনের মধ্যে জেগে উঠেছিল নতুন স্বপ্ন, অন্যদিকে চলছিল সামরিক শিক্ষা। 20 বছর বয়সে কনস্টান্টিনোপল সৈনিক কলেজে ভর্তি হলেন। এখানে থাকবার সময় তিনি বতন অর্থাৎ পিতৃভূমি, ভাতান অর্থাৎ ফাদারল্যান্ড নামে গোপন সমিতি গড়ে তুললেন। সেই সমিতির সকলেই ছিল সৈনিক কলেজের ছাত্র। 4 বছর পর কলেজ থেকে পাশ করে অশ্বারোহী বাহিনীর ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন। তখন বতনের সভ্যতার মাঝে মাঝেই মিলিত হয়ে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করত। এই দলের মধ্যে একজন সুলতানের পুলিশের তরফে ঘুষ নিয়ে গুপ্তচরের কাজ করতে আরম্ভ করল। একদিন যখন সব সদস্যরা গোপন আলোচনায় যোগ দিয়েছে, সে সকলের অগোচরে পুলিশের কাছে সংবাদ পৌঁছে দিল। অল্পক্ষণের মধ্যেই সকলকে বন্দি করে পাঠিয়ে দেওয়া হলো কারাগারে। বিচারে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু সুলতানের মনে হলো এই তরুণ অফিসারদের মৃত্যুদণ্ড দিলে সামরিক বাহিনীর উপর তার প্রভাব পড়তে বাধ্য। নিজেদের সহকর্মীর মৃত্যুতে হয়তো তার বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই শেষ মুহূর্তে তারা মার্জনা ঘোষণা করলেন। সকলকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। কামালকে পাঠিয়ে দেওয়া হলো সুদূর দামাস্কাসে অশ্বারোহী বাহিনীর সেনানি করে পার্বত্য বন্ধুর অঞ্চল। সেলেনিকাতে গড়ে উঠেছিল বতনের একটি শাখা। কামাল পাশার কাছে সংবাদ এলো সেলেনিকায় বতনের সভ্যতার বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তিনি স্থির করলেন সেখানে গিয়ে সকলের সাথে মিলিত হবেন। ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। মিশর এবং গ্রিসের পথ ধরে সমবেত এসে পৌঁছেছেন। এমন সময় এক গুপ্তচরের নজর পড়ল তার উপর। কর্তৃপক্ষের কাছে সংবাদ যেতেই নির্দেশ এলো কামাল পাশাকে বন্দি করো। এক বিশ্বস্ত বন্ধুর মারফত এই গোপন সংবাদ পেতেই এক ব্যবসায়ী ছদ্মবেশে আবার পালিয়ে গেলেন গ্রিসে। সেখানে
থেকে এলেন জাফায়। কামাল পৌঁছাবার আগেই তাকে বন্দি করার নির্দেশ সেখানে এসে পৌঁছেছিল। জাফায় সেনাবাহিনীর প্রধান ছিলেন আহমেদ বেগ। বতনের প্রতি বের ছিল গভীর সমর্থন। তিনি তৎক্ষণাৎ কামালকে নিজের কাছে নিয়ে এসে সৈনিকের পোশাক পরিয়ে জাহাজে করে গোপনে পাঠিয়ে দিলেন গাজায়। সেখানে তুর্কি সেনাদলের সাথে স্থানীয় বিদ্রোহী আদিবাসীদের লড়াই চলছিল। কামালও সেই লড়াইয়ে যোগ দিলেন। আহমেদ বে সুলতানের কাছে সংবাদ পাঠালেন কামাল পাশা সিরিয়া ত্যাগ করে কোথাও যায়নি। আহমদ বে সে গাজা যুদ্ধ করছে। বিপদ থেকে রক্ষার পেলেন কামাল পাশা, কিন্তু বুঝতে পারলেন সেলেনিয়ায় ছাড়া অন্য কোথাও বিপ্লবকে সংগঠিত করা সম্ভব হবে না। তিনি সুলতানের কাছে আবেদন জানালেন যে তাকে তার জন্মভূমি সেলেনিকাতে বদলি করা হয়। শেষ পর্যন্ত তার অনুরোধে সাড়া দিয়ে তাকে সেলেনিকায় বদলি করা হলো। এখানে ইতিপূর্বে একটি রাজনৈতিক সমিতি গড়ে উঠেছিল, অটোমান ফ্রিডম সোসাইটি। কামাল এই দলের একজন সক্রিয় সদস্য হলেন, কিন্তু এই দলের অন্যদের সাথে দলের লক্ষ্য কর্মপন্থা নিয়ে মতভেদ দেখা দিল। কামাল চাইতেন স্বৈরতন্ত্র ধ্বংস হোক, কোনো আপোষ মীমাংসা নয়, প্রয়োজনে নতুন রাষ্ট্র ব্যবস্থা। দলের অন্য নেতারা ছিলেন সংস্কারবাদী, তারা চাইতেন প্রচলিত ব্যবস্থার মধ্যে সংস্কার সাধন। এদের প্রধান ছিলেন এনভার বে ও মেজর নিয়ামি। তাদের রাজনৈতিক কার্যকলাপের সংবাদ সুলতান আব্দুল হামিদের কাছে পৌঁছতে বিলম্ব হলো না। সুলতান প্রধান সেনাপতি বিরাট সৈন্যদল নিয়ে সেলেনিকা অবরোধ করল। বিদ্রোহীদের সপক্ষেও এগিয়ে আসে আরও সৈন্য। সুলতান বুঝতে পারলেন গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, কিন্তু এই যুদ্ধ এড়াবার জন্য সুলতান বিদ্রোহীদের সংস্কারের দাবি মেনে নিয়ে তাদের ক্ষমা করলেন। চারদিকে বে আর নিয়ামির জয়ধ্বনি উঠল। দুজনে হয়ে উঠলেন জনগণের নতুন নেতা। কামাল তার গভীর দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন এই সংস্কারের অঙ্গীকার সুলতানের সিংহাসন রক্ষার একটা কৌশল মাত্র। কামাল পাশার অনুমান অভ্রান্ত হলো। 1909 সালে সুলতানের কিছু অনুগামী ইসলাম ধর্ম বিপন্ন বলে দেশময় আন্দোলন শুরু করলো। দেশে কৃত্রিম অভাব সৃষ্টি হলো। সব কিছুর জন্য দায়ী করা হলো সংস্কারবাদীদের। একদিন যারা হয়ে উঠেছিল সমাজের সবচেয়ে শ্রদ্ধার, তারাই হয়ে উঠল সবচেয়ে ঘৃণায়। জেনারেল নিয়মি পথের মাঝে খুন হলেন। এনভার বেকে একটি সামরিক দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো জার্মানিতে। কামালকে পাঠানো হলো ত্রিপলিতে। দেশের এই বিসংবাদের সুযোগ নিয়ে ইউরোপের অন্য দেশগুলি তুরস্কের অধিকৃত বিভিন্ন অঞ্চল অস্ট্রিয়া বসনিয়া অধিকার করল। গ্রিস ক্রিপ্ট দ্বীপ দখল করে নিল। বুলগেরিয়ায় তাদের স্বাধীনতা ঘোষণা করল। গুপ্তচরদের ক্রমাগত প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে উঠল সাধারণ সৈন্যরা। সেখানকার সংস্কারবাদী সমস্ত নেতাকে হত্যা করে সুলতানের আনুগত্য স্বীকার করে নিল। এই সংবাদ পাওয়া মাত্রই এনভার বে ও কামাল পাশা তাদের অনুগত সৈন্যদের নিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন সুলতানের অনুগত বাহিনীর উপর। মাত্র একদিনের যুদ্ধেই সুলতান বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করল। সুলতানের ভাইপোকে নামমাত্র সিংহাসনে বসানো হলো। এই সময় কামাল উন্নত সামরিক জ্ঞান লাভ করবার জন্য ফ্রান্সে গেলেন। এই প্রথমবার তুরস্কের বাইরে নতুন কোনো দেশ প্রত্যক্ষ করলেন তিনি। ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিমণ্ডল দেখে মুগ্ধ হলেন। ফ্রান্সের সামরিক শিক্ষা শেষ করে দেশে ফিরে এলেন। কিছুদিনের মধ্যেই এই শিক্ষার সুফল পেলেন। 1911 সালে ইতালির সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়ল তুরস্কের উপর এনভারের অধীনে কামাল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হলো। একদিকে যখন এনভার বিলাসবহুল তাঁবুতে নিজের বাসস্থানের ব্যবস্থা করেছে, অন্যদিকে সাধারণ তাঁবুতে বসে কামাল যুদ্ধের পরিকল্পনায় সমস্ত রাত্রি বিনিদ্রায় কাটিয়ে দিচ্ছেন। পরদিন যুদ্ধ শুরু হতেই অসাধারণ বীরত্ব প্রদর্শন করলেন কামাল। এই যুদ্ধে তুরস্ক পরাজিত হয়। দেশের বিরাট অংশ
দিতে হলো মিত্রপক্ষের হাতে। এনভার বে দেশের মন্ত্রিসভা ভেঙে দিয়ে নিজেই সব ক্ষমতা দখল করলেন। সামরিক যুদ্ধ বিরতি হলো, কিন্তু কয়েক মাস পরে এই মিত্রপক্ষের নিজেদের মধ্যে বিবাদ দেখা দিল। এই সুযোগ বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করলেন এনভার বে। তার জয়গানে সমস্ত দেশের মানুষ মুখরিত হয়ে উঠল। অন্যদিকে যার শৌর্যে বীরত্বে এই জয় সম্ভব হলো, সেই কামাল রয়ে গেল সকলের অজ্ঞাতেই। এই যুদ্ধে জয়লাভ করে এনভার নতুন তুর্কি সাম্রাজ্য গড়ে তোলবার স্বপ্ন দেখতে আরম্ভ করলেন। শুরু হলো সৈন্য সংগ্রহের কাজ। একজন জার্মান জেনারেলকে এই সৈন্যদের গড়ে তোলবার ভার দেওয়া হলো। এই কাজের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলেন কামাল। এনভারের বিরুদ্ধে ও সমালোচনা করবার জন্য তাকে সোফিয়ার দূতাবাসে সামরিক উপদেষ্টা হিসেবে পাঠিয়ে দেওয়া হলো। ইউরোপের বুকে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। এনভার মাথায় এক নতুন ভাবনা জেগে উঠল। ঠিক করলেন রাশিয়া আক্রমণ করে তাদের ককেশাসের সীমান্তের ওপারে বিতাড়ন করবেন। এনভার শুধু রুশ সৈন্যদের কথা চিন্তা করেছিলেন, সে দেশের প্রচণ্ড শীতের কথা চিন্তা করেননি। বরফাবৃত পাহাড়ি পথে যেতে যেতে প্রায় 80,000 সৈন্য পথেই মারা পড়ল। অন্যদিকে মিত্রপক্ষের পক্ষে ইংল্যান্ড কনস্টান্টিনোপল অধিকার করবার জন্য সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসে। কামাল অতুলনীয় সাহস আর বীরত্বের সাথে ইংরেজ বাহিনীর গতিরোধ করে তাদের বিতাড়ন করলেন। তাই এই অভাবনীয় সাফল্যের জন্য এনভার তাকে পাঠালেন ককেশাস অঞ্চলে। সেখানে রুশ বাহিনীর কাছে তুর্কির সেনাদল পরাজয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। সৈন্যদল নিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চললেন কামাল। এইবার ভাগ্য তাকে সাহায্য করল। রাশিয়ার লেনিনের নেতৃত্বে জারের উৎখাত হলো। তার সেনাপতিরা রণে ভঙ্গ দিল। এদিকে মিত্রপক্ষের ক্রমাগত চাপের মুখে বিপর্যস্ত তুরস্ক। বিপদ আসন্ন অনুভব করে এনভার দেশ ত্যাগ করে পালিয়ে গেলেন। দেশের এই বিপদের মুহূর্তে কামাল এগিয়ে এলেন। তিনি অ্যাঙ্গোরাতে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত করলেন। এরপর কিছুদিনের মধ্যে গ্রিস তুরস্ক আক্রমণ করল, দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল জয় করে নিল। এই সময় কামাল ছিলেন অ্যাঙ্গোলার কাছে এক গ্রামে। জীবনের এক চরমতম সংকট পড়লেন কামাল। তার হাতে নিয়মিত সৈন্যের সংখ্যা ছিল নগণ্য। বেশিরভাগই ছিল উপজাতিদের থেকে সংগ্রহ করা লোকজন। সৈন্যদের দেবার মতো প্রয়োজনীয় অস্ত্র নেই, পরিবহন ব্যবস্থা অপ্রতুল, খাবারের অভাব। কামাল বুঝতে পারলেন এই সীমিত শক্তি নিয়ে শক্তিশালীকে এক বিরাট প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তাই তিনি কৌশল অবলম্বন করলেন। গ্রিক সৈন্যদের অগ্রসর হবার সুযোগ দিলেন না। নিজে সাকারিয়া নদীর তীরে সুবিধাজনক জায়গায় সৈন্য সাজালেন। 1921 সালের 24 আগস্ট দুই পক্ষে শুরু হলো তুমুল যুদ্ধ। কামাল পাশার জীবনের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। 14 দিন লড়াইয়ের পর গ্রিক বাহিনী পিছু হটতে আরম্ভ করল। তুরস্কের সাহায্যে এগিয়ে এলো রাশিয়া। ফরাসিদের সঙ্গে এক গোপন চুক্তিতে সিরিয়া সীমান্ত থেকে 80,000 সৈন্য নিয়ে এলেন কামাল। গ্রিক বাহিনী পরাজিত হলে পালিয়ে গেল। সীমান্তে অবস্থান করছিল ব্রিটিশ শক্তি। ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন কামাল। দুই পক্ষ মুখোমুখি এসে দাঁড়ালো, কিন্তু যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই একজন ব্রিটিশ সেনাপতির মধ্যস্থতায় কামালের সঙ্গে নতুন যুদ্ধবিরতি চুক্তি হলো। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ইতালি, রোমানিয়া, জাপান, গ্রিস, তুরস্কের প্রতিনিধিরা লেসেন নামে এক জায়গায় নতুন চুক্তি করলেন। তাতে তুরস্কের সার্বভৌমত্ব স্বাধীনতা স্বীকার করে নেওয়া হলো। এভাবেই একমাত্র কামালের একনিষ্ঠ দেশাত্মবোধ ও অক্লান্ত শ্রমে তুরস্ক সাম্রাজ্য রক্ষা পেল। ইতিমধ্যে 1922 সালে 1 নভেম্বর তুর্কি জাতীয় পার্লামেন্ট সুলতান ষষ্ঠ মোহাম্মদ পদচ্যুত করল এবং সর্বসম্মতভাবে কামাল পাশাকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করা হলো। তুরস্ক হলো প্রজাতান্ত্রিক রাষ্ট্র। 29 আগস্ট 1923 কামাল পাশা নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। দেশের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হলো তার হাতে।
তার পিপলস পার্টি দেশের সর্বত্র নির্বাচনে জয়লাভ করল। এইবার তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারে হাত দিলেন। একদিন তুরস্ক ছিল ইসলামিক রাষ্ট্র, ধর্মীয় বিধান অনুসারেই সমাজ পরিচালিত হতো। তিনি ঘোষণা করলেন তুরস্ককে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। মুহূর্তে সমস্ত দেশ জুড়ে যেন ঝড় বয়ে গেল। শুধু মৌলবাদী ধর্মীয় নেতারা নয়, বিরোধী পক্ষ প্রতিবাদে ফেটে পড়ল। সৈন্যবাহিনীর মধ্যে বিদ্রোহ আশঙ্কায় ঘনীভূত হয়ে উঠল। কামাল পাশা প্রথমে আলাপ আলোচনার মধ্যে এই বিবাদের সমাধান করার চেষ্টা করলেন, কিন্তু যখন সফল হলেন না, কঠোর হাতে সমস্ত প্রতিবাদী কণ্ঠকে নীরব করে দিলেন। পার্লামেন্ট যখন এই বিল অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো, তখন অধিকাংশ সদস্যই তাতে সম্মতি দিতে অস্বীকার করল। তিনি বললেন, যদি প্রয়োজন হয় পার্লামেন্ট ভেঙে দিতে দ্বিধা করব না। তার অনমনীয় দৃঢ়তার কাছে শেষ পর্যন্ত সব বাধাই দূর হলো। তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষিত হলো। তুর্কি নারীদের সামাজিক মর্যাদা প্রদান তার সংস্কারের প্রধান উল্লেখযোগ্য বিষয়। 1925 সালে তিনি বহুবিবাহ প্রথা আইন করে বন্ধ করলেন। রেজিস্ট্রি বিয়ে চালু হলো। মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স ঠিক হলো 17, পুরুষের ক্ষেত্রে 18। মেয়েদের ইচ্ছামতো পোশাক পরবার অনুমতি দেওয়া হলো। বোরখা পরার বাধ্যতামূলক তুলে দেওয়া হলো। মেয়েদের জন্য তৈরি হলো স্কুল কলেজ, তাদের ভোট দেবার অধিকার দেওয়া হলো। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের সব বাধা দূর হলো। ইউরোপে বিভিন্ন দেশ দেখে তার মনে হয়েছিল শিক্ষার উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য স্কুল খোলা হলো। 7 থেকে 16 বছরের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হলো। 1922 সালে নিরক্ষরতার হার ছিল শতকরা 82 জন। মাত্র 10 বছরের মধ্যে সেই হারকে কমিয়ে 42 জনে নামিয়ে আনা হলো। তিনি ধর্মশিক্ষাকে নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারের উপর গুরুত্ব দিলেন। আরবি লিপির পরিবর্তে রোমান লিপির ব্যবহার শুরু হলো। পৃথিবীর অন্য দেশের সাথে সামঞ্জস্য বিধানের জন্য বর্ষপঞ্জি সংস্কার করা হলো। দশমিক মুদ্রা চালু হলো। শুধুমাত্র দেশের শিক্ষার উন্নতি নয়, ব্যবসা বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হলো। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সমগ্র দেশ জুড়ে রেলপথ তৈরির কাজে হাত দেওয়া হলো। তৈরি হলো নতুন নতুন পথঘাট। শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ সংস্কার নয়, বৈদেশিক ক্ষেত্রেও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রী চুক্তি স্থাপন করা হলো। 1932 সালে তুরস্ক লিগ অফ নেশনস এর সদস্য হলো। সামরিক দিক থেকে যাকে কোনো বিপদ না আসে তার জন্যে প্রতিবেশী প্রতিটি দেশের সঙ্গে অনাক্রমণ চুক্তি করা হলো। ইতিমধ্যে কামাল পাশার পর 4বার সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। 1923 সালে প্রথম তিনি নির্বাচিত হন, তারপর 1927, 1931 ও 1935 সালে। তুরস্কের সর্বাত্মক উন্নতির জন্য অত্যাধিক পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ক্রমশই ভেঙে পড়ছিল। 1938 সালের নভেম্বর মাসে তিনি মারা গেলেন। যদিও কামাল পাশার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি একনায়কতান্ত্রিক শাসন চালু করেছিলেন, সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে দেশের পরিচালনা করছেন, তবুও তিনি তুরস্কের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পুরুষ। যে পরিস্থিতিতে তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তখন কঠোরতা ছাড়া উন্নতির কোনো পথ খোলা ছিল না। তো বন্ধুরা, আজকে আমরা জানতে পেরেছি আমাদের একজন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল আতাতুর্ক পাশা, যিনি তুরস্কের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছেন, একজন মহামনীষী জ্ঞানী ব্যক্তি। ওনার জীবনী আজকে আপনাদের সামনে পাঠ করলাম। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং ভিডিও দিলে আপনারা যাতে সেগুলো দেখতে পারেন, সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। সার্ভেয়ার আশিফুল হাসান। আল্লাহ হাফেজ।